দর্শক, নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সেনা সদরের যে বৈঠকের দিকে 18 কোটি মানুষ তাকিয়েছিলেন, সরকারও নিঃসন্দেহে একটা উদ্বেগের মধ্যে ছিল যে এই বৈঠক থেকে বিশেষ কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা। ঠিক সেই ধরনের কিছু সিদ্ধান্ত সেনা সদরের বুধবারের বৈঠকে গ্রহণ করা হয়েছে। এবং এটুকু শুরুতে বলে রাখি যে এই সিদ্ধান্তগুলোর জন্যই মানুষ অপেক্ষা করছিল। আমরা যারা সাধারণ মানুষ নিঃসন্দেহে তাকিয়েছিলাম। সরকারের যে নানান ধরনের বিতর্কিত পদক্ষেপ, নির্বাচনকে কেন্দ্র করে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে, রাজনীতিকে কেন্দ্র করে মানুষ অন্ধকারের মধ্যে রয়েছে, সেই বক্তব্যগুলোই উঠে এসেছে বুধবারে সেনা সদরের বৈঠকে। সেনা প্রধানের নেতৃত্বে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো, তাতে সেনা প্রধান সহ আরও কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বক্তব্যে বাংলাদেশের 18 কোটি মানুষের যে চাওয়া সেটির প্রতিফলন ঘটিয়েছেন। সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রশ্ন তুলছে অনেকে যে অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাজনৈতিক দল নাগরিকদের মতামত গ্রহণ করা নিয়ে প্রশ্ন উঠছে। প্রফেসর ইউনূস বলছেন, আর কিছু শুনতে চাই না। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা। ডক্টর ইউনূসের বাসভবন যমুনায় হঠাৎ উত্তেজনা। 3 বাহিনীর প্রধান ছুটে গেলেন সেখানে। কি হচ্ছে ভেতরে, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। তাতে সেনা প্রধান সহ আরও কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বক্তব্যে বাংলাদেশের 18 কোটি মানুষের যে চাওয়া সেটির প্রতিফলন ঘটিয়েছেন। সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে বা যেই বক্তব্যগুলো এসেছে, আমি আপনাদের সামনে সেগুলো একে একে বলছি। আমি আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যেগুলো জানতে পেরেছি এবং আনডাউটেডলি বলা যায় যে এগুলোই হয়েছে। সেনাপ্রধান বলছেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে কারোর বিশেষ স্বার্থ উদ্ধারের জন্য কোনো ধরনের কোনো করিডোর দিতে দেয়া হবে না। এ ধরনের কথা তিনি বলেছেন যে জাতিকে অন্ধকারে রেখে বা রাষ্ট্র পরিচালনায় যে অক্সিলিয়ারি ফোর্সগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে যারা রয়েছেন, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা বা সেনাবাহিনীর মতন যেই বাহিনীগুলো, তাদেরকে অন্ধকারে রেখে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন তার মধ্যে আরেকটি হচ্ছে, দেশের জন্য যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে নির্বাচিত সরকারকে। কোনো অনির্বাচিত সরকার কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এবং নির্বাচন বিষয় যেটি বলা হয়েছে, বরাবরই তিনি যেটি বলে আসছেন, সবসময় তিনি তার কথাতে অবিচল আছেন। তিনি বলেছেন যে অবশ্যই 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। সেখানে উপস্থিত ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা, একজন কমান্ডিং অফিসার, এই মন্তব্যও করেছেন যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতীয় গৌরবকে আর কাউকে এতটুকু স্পর্শ করতে দেওয়া হবে না। খুবই টাচি একটা বক্তব্য। মব সন্ত্রাস সম্পর্কেও সেখানে বলা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কোনো ধরনের মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না সেনাবাহিনী। সেখানে যারা উপস্থিত ছিলেন সামরিক কর্মকর্তারা, তারা সবাই এক বাক্যে সেনা প্রধানের সব ধরনের বক্তব্য এবং সিদ্ধান্তের প্রতি তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা এই মন্তব্য করেছেন যে তারা সেনা প্রধানের যে কোনো নির্দেশের অপেক্ষায় আছেন। সেনা প্রধানের যে কোনো নির্দেশ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। প্রিয় দর্শক, নিশ্চয়ই আমরা প্রত্যেকেই সেনাবাহিনীর এই যে অবস্থান, সেই অবস্থানের জন্য অপেক্ষায় ছিলাম। সেনাবাহিনী কেন, যে কোনো বাহিনী বা সরকারের যে কোনো কম্পোনেন্ট অথবা সরকারের এই ধরনের আচরণের জন্যই তো মানুষ বসে আছে। যে একটা গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানের চাওয়া তো এগুলোই ছিল। এবং সংস্কার বলে যেগুলো ঘটনা হচ্ছে, যে টাইম পাস করা হচ্ছে, এগুলো মানুষের সামনে একেবারে স্পষ্ট হয়ে গেছে, কোনো সংস্কার হবে না। এগুলো মূলা ঝুলিয়ে রাখা হয়েছে মানুষের সামনে। মব সন্ত্রাস কেন সেনাবাহিনী
বন্ধ করতে পারছে না, বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারছে না? কেন আমাদের মুক্তিযুদ্ধের উপরে একের পর এক যে আঘাত আসছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো যে ধ্বংস করা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো কোনো বিশেষ গোষ্ঠীর সহযোগিতায়, সেইগুলোর বিরুদ্ধে কেন সেনাবাহিনী কোনো অ্যাকশন নিচ্ছে না? এই প্রশ্ন তো অগণিত মানুষের, আমার মনেও ছিল। কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস প্রথম থেকে ছিল, আমি এর আগের কন্টেন্টেও বলেছি, সেনাবাহিনীকে কেউ বিতর্কিত করুক অথবা সেনাবাহিনী বিতর্কের মধ্যে যতটাই পড়ুক, শেষমেশ জাতির স্বার্থে, মানুষের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে সেনাবাহিনী কঠিন সিদ্ধান্ত নেবে। সেটি দেখা যাচ্ছে, আমরা দেখতে পেলাম আপাতত। এবং আমরা নিশ্চয়ই অপেক্ষায় থাকবো যে এই সিদ্ধান্তগুলো কিভাবে বাস্তবায়ন হয়। এবং আমরা আশা করব সরকারকে, যারা সরকারের একটি বিশেষ অংশ, পুরো সরকার ব্যবস্থাকে যারা উল্টো পথে পরিচালিত করতে চাইছে, অথবা এর পেছনে যে ম্যাটিকুলাস ডিজাইন রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য যে একটি বিশেষ গোষ্ঠী তৎপর রয়েছে, আমরা চাইব তাদের শুভবুদ্ধির উদয় হোক। দেখুন, আমি বারবার যতবার হতাশার কথা বলি, সব শেষে কিন্তু একটি কথা আমার বিশ্বাস থেকে আমি বলি, যতই খেলা হোক, যা কিছুই হোক না কেন, শেষমেশ আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, সেটাকে ভুলণ্ঠিত করা যাবে না। মানুষের যে চাওয়া, বাঙালির হাজার বছর যে সংগ্রাম, যে ইতিহাস, এগুলোকে পারমিট করে না। হয়তো অনেক ধরনের সংঘাত, সংঘর্ষ, রক্তপাতের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে, এবং দিন শেষে আমাদের যে শুভকামনাগুলো, সেগুলোই বাস্তবায়ন হয়েছে। এখন যেহেতু সরকারের শীর্ষ মহল এই বৈঠক নিয়ে উদ্বিগ্ন ছিল, এবং সেই জায়গা থেকে সম্ভবত গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে 3 বাহিনীর প্রধানের উপস্থিতিতে যে একটি হাই প্রোফাইল মিটিং হলো, যদিও সেটি বলা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক, এর আগে আমি বলেছি যে এই শব্দের মধ্যে অনেক ধরনের রহস্য লুকিয়ে আছে, যেখানে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না। যাই হোক, যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছিল এই বৈঠকটি সরকার, যে কি হতে যাচ্ছে, কি সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে। এবং আমার মনে হয় যে এগুলোকে কেন্দ্র করে যদি মুখোমুখি কোনো অবস্থানে কোনো পক্ষ দাঁড়িয়ে যায়, নিশ্চয়ই সেটি দেশের জন্য ভালো হবে না। আবারও বলি, দিন শেষে এগুলো টিকবে না। অনেকের সাময়িক স্বার্থ হাসিল হতে পারে, উদ্ধার হতে পারে। আরেকটি কথাও সবসময় বলি, যে এদেশের মানুষের ভাগ্য নির্ধারণের ক্ষমতা এখনো মানুষের হাতে এসে পৌঁছায়নি। এখনো বিদেশি শক্তিগুলোর হাতে সেই ভাগ্য বন্দী হয়ে আছে। কিন্তু তারপরেও সত্য কথা, জনগণই শেষ কথা। এই জনগণকে কাজে লাগিয়েই বিদেশি শক্তিগুলো সবকিছু হাসিল করার চেষ্টা করে। জনগণ যদি আবার সত্যি সত্যি আত্মোপলব্ধির জায়গা থেকে ঘুরে দাঁড়ায়, কেউ কিছু করতে পারবে না। স্যালুট সেনা প্রধানকে, স্যালুট সেনাবাহিনীকে। দেশের যে কোনো দুর্যোগে যেভাবে মানুষের পাশে এসে দাঁড়ায়, তাতে অবশ্যই অভিবাদন জানাতে চাই আমরা তাদেরকে। আল্লাহ হাফিজ। অন্তর্বর্তী সরকারের প্রশ্ন তুলছে অনেকে, যে অন্তর্বর্তীকাল সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাজনৈতিক দল নাগরিকদের মতামত গ্রহণ করা নিয়ে প্রশ্ন উঠছে। প্রফেসর ইউনূস বলছেন, আর কিছু শুনতে চাই না, পৃথিবীর সেরা যারা, তাদের হাতে বন্দর ব্যবস্থাপনা ছেড়ে দিতে হবে। যেভাবেই হোক, মানুষ রাজি না থাকলে রাজি করাতে হবে। অপরদিকে এর প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে বলছেন, চট্টগ্রামের বন্দর বা এর কোনো টার্মিনাল বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নাই। ঠিক আছে, সো এরকম একটি বিতর্ক তৈরি হয়েছে। এবং আরেকটি উল্লেখযোগ্য কথা আপনাকে বলতে চাই, প্রেস সচিব গতকালকেই বলেছেন যে আমাদের প্রেসগুলো মুক্ত এবং স্বাধীন, মানে স্বাধীনতা, সর্বোচ্চ স্বাধীনতা এনজয় করছে। কিন্তু আপনি একটু জিনিস যদি লক্ষ্য করেন, যে এই রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খুব একটা লেখাঝোকা হচ্ছে না, খুব একটা সংবাদ আমরা পাচ্ছি না। পাশাপাশি আপনাকে আরেকটি জিনিসও পরবর্তীতে আমি আলোচনা করার জন্য অনুরোধ করব, সেটি হচ্ছে করিডোর নিয়েও
মায়ানমারে করিডোর নিয়েও আলোচনা হচ্ছে। তো আপনাকে আমি আপনার কাছে জানতে চাই, চট্টগ্রামের শুরুতে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে যে বিতর্ক, যে অবস্থান এবং মানে যে সীমাবদ্ধতা এবং এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠছে, এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ টিটু ভাই আপনাকে এবং আপনার নাগরিক টিভির দর্শক শ্রোতা। আপনি প্রথমে যে বিষয়টা আনলেন যে চট্টগ্রামের বন্দরের বিষয়টা, এটা অলরেডি উনি যারা এই উনি বলেছেন যে আমাদের চট্টগ্রাম যে মানে প্রথম প্রফেসর ইউনূস সাহেব বলছেন আমাদের চট্টগ্রাম পোর্টটা হইলো আমাদের অর্থনৈতিক হৃৎপিণ্ড যাকে বলে। তো উনি এই হৃৎপিণ্ডটাকে বড় করতে চাচ্ছেন। ওনার ভাষায় মনে হইতেছে হৃৎপিণ্ডটা ছোট এবং রুগ্ন দুর্বল, এটাকে আরো ইয়ে করতে হবে, যেটা অর্থনৈতিক হৃৎপিণ্ডের সাথে তুলনা করে এটা ভেরি ন্যাচারাল যে আপনার রাষ্ট্র টিকে থাকে অর্থনীতির কাঠামোর উপরে। তো সেই হিসাবে ওনার বক্তব্যটা কারেক্ট, কিন্তু প্রশ্ন হচ্ছেই যে এটা বিদেশিদের কাছে উনি তুলে দিতে চাচ্ছেন চট্টগ্রাম বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী। এটা বলেছেন অলরেডি অনেক রাজনীতিবিদ, এবং এর কিছু কয়েকটা আবার 12 দলীয় জোট একটা আছে, তারাও একই কথা বলছে, এটা হবে আত্মঘাতী এবং এটা দেওয়া যাবে না। আর দ্বিতীয় সবাই একই কথা বলছে, পাশাপাশি আবার একটা কথা কমনলি বলে, সেটা কি? সেটা হচ্ছে যে অনির্বাচিত সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের এরকম সিদ্ধান্ত নেওয়া যায় না, এই সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। এখন আমি রাজনীতিবিদদের বক্তব্যের আলোচনা করব, আর চিটাগাং পোর্টটা বিদেশিদেরকে লিজ দিবেন কিংবা তাদেরকে তো তত্ত্বাবধানে দিবেন কি দিবেন না সরকারের ব্যাপার। কিন্তু এরা যখন আপনি যখন একটা কথা বলবেন যে এটা দেওয়ার অধিকার ওনার নাই, অন্তর্বর্তী সরকারের নাই, নির্বাচিত সরকারের আছে, এই কথাটাই মনে হইতেছে যে সরকার নির্বাচিত হইয়া আসলে তারা দিতে পারবেন। নাও দ্য কোশ্চেন ইজ, আপনি নির্বাচিত হয়ে যে দিবেন কিনা সেটা আগে বলেন। আপনারা নির্বাচিত হয়ে যদি না দেন তাহলে আপনি এখনই রুখে যাবেন তাকে যে আপনি দিতে পারবেন না, কিন্তু নির্বাচিত সরকার দিতে পারবে, আপনি পারবেন না। তর্কের খাতিরে ধরলাম এটা দেওয়া কি দেশের জন্য মঙ্গলজনক কিনা। যদি মঙ্গলজনক হয় তাহলে এখনই দিতে দোষ কি? আর যদি অমঙ্গলজনক হয় তাহলে আপনার নির্বাচিত হয়ে এসে দিবেন কেন? অর্থাৎ আপনাকে বক্তব্যটা রাখতে হবে যে এটা দেওয়া যাবে কি যাবে না, এই সিদ্ধান্ত রাজনীতিবিদরা নিবেন, নাম্বার ওয়ান। আমি বলছিলাম যে আপনি পোর্ট যাওয়ার যে বিষয়টা ইউনূস সাহেব বলছেন, এবং সেটা উনি অলরেডি ওপেন করেছেন যে হ্যাঁ উনি দিতে চাচ্ছেন, এবং এটাকে বড় পরিসরে, এটা যেহেতু বাণিজ্যিক হৃৎপিণ্ড, এটা যত ডেভেলপ করা যাবে দেশে তত ডেভেলপ হবে, ভালো কথা। এখন রাজনৈতিক দলরা বলছে এটা হবে দেশের জন্য আত্মঘাতী, দেশের জন্য ক্ষতিকারক, এবং পাশাপাশি এটাও বলছেন এটা দেওয়ার জন্য উনি কেউ না, এটা দিতে পারবে নির্বাচিত সরকাররা এসে। তা আমার প্রশ্ন হচ্ছে, আপনি নির্বাচিত সরকার দেওয়ার কথা যদি বলেন আর সেটা যদি অ্যাপ্রুভ করেন, অর্থাৎ আপনি দিতে চান, নির্বাচিত সরকার দিতে পারলে ইনি পারবেন না কেন যদি দেশের জন্য মঙ্গলজনক হয়? আর যদি দেশের জন্য অমঙ্গলজনক হয় ইনিই বা দিবেন কেন? আপনারাই এসে দিবেন কেন? কেউই তো দিতে পারবেন না যদি অমঙ্গলজনক হয়। আমার কথাটা হলো ওইখানে। সুতরাং আপনি যদি মনে করেন আপনার রাজনীতিবিদরা যে এটা দেশের জন্য অমঙ্গলজনক, আপনি ডিসেম্বরে নির্বাচন হবে, অতক্ষণ বসে থাকবেন কেন? কারণটা কি? ভেরি সিম্পল। আপনি শুধু ঘরে বসে বিবৃতি দিবেন। রাষ্ট্রকে যদি ভালোবাসতে চান, রাষ্ট্রের সার্বভৌমত্বকে যদি ভালোবাসতে চান, জনগণকে যদি ভালোবাসেন, এবং জনগণ বা রাষ্ট্র যদি আপনার কাছে প্রাধান্য হয়, তাহলে ইউনূস সাহেবকে রুখে দিতে হবে যদি এটা অমঙ্গলজনক হয়, এবং অমঙ্গলজনক কেন তার ব্যাখ্যা দিতে হবে। ইউনূস সাহেব মঙ্গলজনক কেন তার ব্যাখ্যা দিছেন, এবং ইউনূস সাহেবের ব্যাখ্যা যদি গ্রহণযোগ্য না হয়, উনি যদি আপনার কথা না শুনে, মাঠে নেমে এখনই রুখে দিতে হবে। ভেরি সিম্পল। না, কিন্তু আপনাদের বলার অধিকার। এখানে প্রশ্ন হচ্ছে যে ইউনূস সাহেব যে শব্দটা ব্যবহার করেছে ওইটা নিয়ে আপত্তি সকলে। সেটা হচ্ছে উনি বলছেন যে যেভাবেই হোক মানুষ রাজি না থাকলে রাজি করাতে হবে, কারণ রাজি করাতে গেলে তো আপনাকে ডায়লগ করতে হবে, আলোচনা করতে হবে। সো এই ডায়লগটা হচ্ছে না, এই আলোচনা।
ইউনূস সাহেব বলছেন রাজি করাতে হবে যে এটা দিব, আর আমরা রাজনীতিবিদ যারা আছেন তাদের পক্ষে বলছি, ওনারা যদি মনে করেন না দিবেন না, দিলে ক্ষতি হবে, তাহলে ওনাদেরকেও রাজি করাতে হবে ইউনূসকে যাতে না দিতে পারে। ইউনূস সাহেব তো একটা ব্যক্তি। আজকে বাংলাদেশের জনগণ, আমি এই মুহূর্তে যদি ধরি যে সবাই ইউনূস সাহেবকে সমর্থন দিচ্ছে, কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্ব বিরোধী কোনো কাজ করার জন্য তো তাকে ম্যান্ডেট দেওয়া হয় নাই, এক। আর এটা দিয়ে অ্যালাউ করাও হবে না। নাম্বার ওয়ান, আওয়ামী লীগের যত লোক আছে তারা এন্টি ইউনূস সাহেব, আমি কোনো সন্দেহ নাই এতে। নাম্বার টু, এরপরে যে বড় দল আছে আজকে যদি বিএনপি, সে যদি মনে করে রাষ্ট্রের জন্য ক্ষতিকারক, তাহলে এই ক্ষতিকারক এই জায়গাটায় বিএনপি এবং আওয়ামী লীগ দুইজনে এক হইলে একটা বিরাট জনগোষ্ঠী একত্র হয়। সুতরাং আপনি দেশের জন্য অমঙ্গলজনক হইলে আপনি বিবৃতি দিয়ে সারতে পারবেন না, রাজনীতিবিদদের দায়িত্ব। কেননা আমরা 5ই আগস্ট দেখেছি কিভাবে আদায় করা হয়েছে, একই প্রসেসে আদায় করতে হবে। 5ই আগস্টের তো পলিটিক্যাল সরকার ছিল, অনেক জনসমর্থিত সরকার ছিল, এই সরকারের তো কোনো জনসমর্থন নেই। উনি একা তাহলে এত ক্ষমতা কিভাবে প্রয়োগ করবেন? পরিষ্কার রাজনীতিবিদদের চোখে আঙ্গুল দিয়ে ছক করে দেখাইতে হবে কি কি ক্ষতি হবে, আর ইউনূস সাহেব বলছেন এই উপকার হবে, এবং মাঠে নামতে হবে। সিম্পল। খালি আপনি বিবৃতি দিয়ে দায় সারা করছে আপনি পার পাবেন না। দ্যাট ইজ নট ভেরি ইজি। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে বলছেন আত্মঘাতী, সেই আত্মঘাতীটা কি কারণে হবে, কি কারণে হবে বলেন এবং ঠেকান। আত্মঘাতী হলে আপনি মাঠে নামেন, আপনি দিতে পারবেন না, পোর্ট ঘেরাও করেন। মেক সেন্স। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে। ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান এর দুই জনার দুই মত। মানবিক করিডর নিয়ে ডক্টর ইউনূস সোচ্চার, কিন্তু সেনাপ্রধান নারাজ। আপনি কোন পক্ষে? লিখতে পারেন কমেন্ট বক্সে।